তোমার একটা সাক্ষাৎকার দেখলাম বর্তমানে মিডিয়াতে, তো এটা কি আসলে তোমার সাক্ষাৎকার? মানে ওই যে মিডিয়াতে যে কথা বলতে দেখলাম। এগুলো আমার ভয় দেখা বলাইছে, বলছে যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে আমার বাইরে তা করে মেরা লাগবে, জোর করবো তারা বলছে। তারপরে সিফরা লাগে আমি কথাগুলো বলছি। এই সাক্ষাৎকারটা কোন জায়গায় নিয়েছে তোমার কাছ থেকে? একটা নেওয়া হয়েছে থানার মধ্যে, আরেকটা নেওয়া হয়েছে বাড়িতে। একটা শ্রীপুর থানায় নেওয়া হয়েছে। যারা তোমার কিডন্যাপ করছে উঠায় নিয়ে গেছিল তাদের সাথে পূর্বের তোমার কোন সম্পর্ক আছে? না। তারা কি ইতিপূর্বে তোমার উত্তক্ত করতো, বিরক্ত করতো, ডিস্টার্ব করতো? আমি না যাই তাহলে দেখ দিয়ে আমার হাত কেটে দেবো, কেটে আমার ভাষায় দিব। আমার মাথার কিছু কাজ করছে না, আমার চিন্তা করছেন? চিন্তা করেন একবার যে আপনি যে দেখতেছেন আপনার ঘরে যদি একটা যুবতী মেয়ে থাকে বা আপনার যদি কোনো বোন থাকে, সে কি সিকিউর? এই নতুন বাংলাদেশে সে কি সিকিউর? এই গণতান্ত্রিক সরকারে সে কি সিকিউর? না। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবারও নতুন মোড় নিয়েছে গাজীপুরের শ্রীপুরে ইমামের মেয়ে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে নতুন এক রহস্যের জট তৈরি হয়েছে। কেন এই রহস্যের জট তৈরি হয়েছে বলছি তা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। আপনারা সকলে হয়তো ইতিমধ্যে দেখেছেন যে শ্রীপুরে যেই ইমামের মেয়েকে অপহরণ করা হয়েছে, সেই ইমামের মেয়ে ফারিয়াকে অবশেষে পুলিশ উদ্ধার করে এবং উদ্ধার করে থানা থেকেই একটা জবানবন্দি নেওয়া হয় এবং সেই ভিডিওটা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বলতে শোনা যায় মেয়েটিকে যে স্বইচ্ছায় তিনি গেছেন আবিদের সাথে, প্রেম ঘটিত সম্পর্কে ছিল তাদের পূর্ব পরিচিত, এরকম একটা কথা শোনা যায়। আসলে কি স্বইচ্ছায় গেছেন এই মেয়েটি? ইমামের মেয়ে আসলেই স্বইচ্ছায় কি গেছে? প্রেম ঘটিত কি সম্পর্ক ছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এটা আসলে এমন একটা পরিস্থিতি তৈরি করছে, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা বড় দায় ভাই। থানায় উদ্ধার হওয়ার পরে ইমামের মেয়ে ফারিয়া সে তার জবানবন্দিতে এক কথা বলেছে, সে বলেছে স্বইচ্ছায় সে তার প্রেমিকের সঙ্গে গেছে। এখন থানা থেকে যখন বাসায় আসে, বাড়িতে আসে, তখন সাংবাদিকদের বলছে পুলিশের সদস্যরা তাকে ভয়ভীতি দেখিয়েছিল, যারা তাকে তুলে নিয়ে গিয়েছিল বাড়ি থেকে তারা ভয়ভীতি দেখিয়েছিল যে তাদের শিখিয়ে দেওয়া কথাগুলো না বললে সেই ইমামকে ক্ষতি করবে, ইমামকে মেরে ফেলবে। এই জন্য বাবাকে বাঁচানোর জন্য বাবা ও পরিবারের সদস্যদের কথা ভেবে এই মেয়েটি তাদের শেখানো কথা বলেছে। এর সঙ্গে জড়িত রয়েছে নাকি সেই তদন্তরত পুলিশ সদস্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ক্ষমতার প্রভাব খাটিয়ে এরকমটা করেছে এই মেয়েটির দাবি। তো আপনাদেরকে আমি শোনাতে চাই, বাড়িতে আসার পরে, উদ্ধারের পর বাড়িতে যখন নিয়ে আসা হয় মেয়েটিকে, বাড়িতে এসে মেয়েটি কি বলে আমরা সেটা শুনি, তারপরে কথা বলি। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। আমরা শুনলাম মিডিয়াতে বিভিন্ন লোক প্রচার করতেছে যে তোমার নাকি বিয়ে হয়েছে, তো আসলে এই বিষয়টা কতটুকু সত্য? যদি হইয়া থাকে কিভাবে হইলো, কারা করাইলো, কোন জায়গায় করাইলো, আমাদের একটু খুলে বলো। তারা আমার ধরে নিয়ে প্রথমে তার বন্ধুর বাসায় রাখছে, সুমিতার বাসায় রাখছে। পরে সুমিতার বাসা থেকে আমার নিচে রাত্রে মাগরিবের দিকে একটা রিসোর্টে, পরে রিসোর্ট থেকে রাতে 10টার দিকে আরেকটা রেস্টুরেন্টে নিয়ে আসি। পরে রেস্টুরেন্টে না আরো ওর বন্ধুরা অনেকে, উজ্জ্বল, সুমিত, আরো এই পাপ্পু এও ছিল, আবার সুহান মনে হয় উকিলেই দিছে, এমনি বিয়ে করাইছে। আর সুহানের আব্বু ছিল, আরো বন্ধুরা ছিল। কাজী বলে কোথায়? ছেলের যেটা ছিল বাচ্চু ছিল, আর কাজী বলতে পারি না, কোন হুজুর কিছুই না, মানে ছেলেটা কাজী নাকি আমার সন্দেহ আছে। ওরা বিয়ে করাইছে, কবুল টবুল করেছে, কিন্তু তারা তোমার ভয় দেখা জোর করা করাইছে। হ্যাঁ, যদি কবুল না করতে তাহলে এরকম মেরে ফেলবো, এরকম কিছু হুমকি দিছে। হ্যাঁ হুমকি দিছে। আচ্ছা, তোমার নাম কি? ফারিহা। তোমার বাবার নাম? হাদিউল ইসলাম। তোমার এলাকা? গ্রাম ময়মনসিংহ, গফরগাঁও, মশাখালী, গ্রাম বীরখারুয়া। মানে তোমরা বর্তমানে যেখানে থাকো? বর্তমানে মাওনা চৌরাস্তা, শ্রীপুর ফায়ার সার্ভিসের সামনে। আচ্ছা, তো আমরা তোমার একটা সাক্ষাৎকার দেখলাম বর্তমানে মিডিয়াতে,
ঠিক আছে? তো এটা কি আসলে তোমার সাক্ষাৎকার, মানে ওই যে মিডিয়াতে যে কথা বলতে দেখলাম? এগুলো আমার ভয় দেখা বলাইছে, বলছে যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে আমার বাইরে তা করে মেরা লাগবে, জোর করবো তারা বলছে। তা করে সিফরা লাগে আমি এই কথাগুলো বলছি। এই সাক্ষাৎকারটা কোন জায়গায় নিয়েছে তোমার কাছ থেকে? একটা নেওয়া হয়েছে থানার মধ্যে, আরেকটা নেওয়া হয়েছে বাড়িতে। একটা শ্রীপুর থানায় নেওয়া হয়েছে। আচ্ছা, তোমাকে জোরপূর্বক কি বলছি যে তোমার বাবারে মারবো, কি বলে হুমকি দিছে? যদি আমি তা করে না বাঁচাই, তা করে জেল থেকে না বার করি, তাহলে আমার আব্বুরে মেরা লাগবো, আমার ছোট ভাইরে মেরা লাগবো। এই বলে হুমকি দিছি না? হ্যাঁ, বা তুমি বলতে বাধ্য হয়েছো? বলতে বাধ্য আমি। তা আচ্ছা, বলতে পারি। যারা তোমার কিডন্যাপ করছে উঠায় নিয়ে গেছিল, তাদের সাথে পূর্বের তোমার কোন সম্পর্ক আছে? না। ও, তারা কি ইতিপূর্বে তোমার উত্তক্ত করতো, বিরক্ত করতো, ডিস্টার্ব করতো? হ্যাঁ। ও, তাইলে শুনছি তোমারে এই পয়লা বৈশাখের সময় তারা উঠায় নিয়ে গেছে, এটা কি তুমি তাদের সাথে স্বেচ্ছায় গেছো না তারা তোমারে উঠায় নিয়ে গেছে বিভিন্ন কায়দায়? তারা আমার উঠায় নিয়ে গেছে, চুরি ধরে নিয়ে গেছে, যদি আমি না বলি তখন আমার মেরা লাগবো। আমি ভয়ে তাদের সাথে গেছি। আচ্ছা, রিস্কাওয়ালা যাতে না চাইলেও রিস্কাওয়ালারও ভয় দেখাইছে, যদি তারা নেয় না যায় তাহলে রিস্কাওয়ালা মেরা লাগবে। রিস্কাওয়ালারে বই দেখেছি। এটা কারা কারা নিছে তোমারে? আবিদ, সুমিত, উজ্জ্বল। তখন তাদের কাছে অস্ত্র ছিল? অস্ত্র ছিল, কি কি অস্ত্র ছিল? ছুরি ছিল, বন্দুক ছিল। আচ্ছা, আচ্ছা, তারা যে আমরা মিডিয়াতে একটা কোর্ট ম্যারেজের কাগজ দেখলাম, তো কখন কোর্ট ম্যারেজ করছে, তারা কেমনে করলো এটা? আমি জানি না কোর্ট ম্যারেজ কেমনে করছে, আমি এগুলো কিছুই জানি না। তোমার সাইন স্বাক্ষর নিছে? স্বাক্ষর নিছে, তারা আমার জোরপূর্বক সাইন নিছে, তারা হাত ধরে আমার লিখাইছে। তাহলে তোমারে তারা যে কদিন নিয়ে আটকে রাখছে, কোথায় কোথায় রাখছিল তোমারে বলতে পারো? প্রথমে মনে হয় তার নানুর বাসায় রাখছিল, পরে কই কই রাখছে এটা আমি চিনি না। ছিল না, ঘরের ভিতরে আটকে রাখছে। আচ্ছা, আমরা মিডিয়াতে দেখলাম কেউ কেউ বলতেছে যে তোমার নাকি 22,000 টাকা দামের মোবাইল দিছে, আসলে কি ঘটনা সত্য? আল্লাহর কসম এটা সত্য না। সত্য না? আচ্ছা, আচ্ছা, তারপরে প্রেম সংক্রান্ত যে সমস্ত বিষয় বললো মিডিয়াতে দেখলাম যে ভাইরাল হয়েছে, যে তোমাদের মধ্যে রিলেশন ছিল আর কি পূর্ব থেকে, এরকম কোনো কিছু ছিল? না, বলো না। ওর সাথে এরকম কোনো সম্পর্ক ছিল না? না। আচ্ছা, এখন ওই যে মিডিয়াতে যা যা প্রচার হয়েছে, বিভিন্ন জন বলতেছে তার সাথে তোমার সম্পর্ক ছিল, প্রেম ছিল, তুমি স্বেচ্ছায় গেছো গা, হ্যাঁ, ইচ্ছা করে গেছো গা, এগুলো কি সত্য? এগুলো ভুল। আচ্ছা, এগুলো ভুল তো বলছি। আর যে ব্যভিচার হয়েছে, জুলুম হয়েছে, সেই সম্বন্ধে তুমি বলো, কি চাও? আমি তারপর বিচার চাই। আচ্ছা, ঠিক আছে। দেশবাসী কি তোমার জন্য বিচার করবে? আইন প্রশাসন যা আছে এদের কাছে তুমি কি বিচার চাও না? আমি সবার কাছে বিচার চাই। তাদের কি কিরকম শাস্তি চাও তুমি? কিরকম জুলুমটা তোমার উপর করা হয়েছে, কিরকম শাস্তি চাও? তোমার মারতে আঘাত করছে তারা? না, তারা আমার মারে নাই, তবে তারা যে আমার এত ভয় দিয়ে নিয়ে গেছে, আমার সাথে এতগুলো করছে, আমার বাবার বুকে পিস্তল ঠেকাইছে, এগুলোর বিচার আমি চাই। তারা অনেক ভয় দেখাচ্ছে, বাবারে মেরা লেগো, বাইরে মেরা লেগো, এরকম বলছে না? হ্যাঁ। আমার জোর করে নিয়ে গেছে আর আমার জোর করে কবর করে খাতার মধ্যে কি লিখছে দেখা করে এমনিতে কবর করে থাকতাম না, যাইতাম না। কোনো আমার দূরে নিয়ে যেতেছে, যদি আমি না যাই তাহলে ডেট দিয়ে আমার হাত কেটে লাগবো, কেটে আমার ভাষায় দিব। পরে আমার মাথার কিছু কাজ করছে না, ও আমার দূরে নিয়ে গেছে। কি দিয়ে নিয়ে গেছে? ইস্কা দিয়ে। তুমি কি চিৎকার দিতে পারলা না যে আমার আমার মাথার মধ্যে কিছু আছে তো না, আমার ভয় ধরেছে, ডেট দিয়ে হাত কেটে শোনো, আমার হাত ধরে নিয়ে গেছে। তোমার কোনো ইচ্ছা ছিল না? ছেলেটা পছন্দ ছিল না? না, আমার ইচ্ছা আছে না, পুরাদিন আমার ইচ্ছা একটু আছে না, আমার জোর করে নিয়ে গেছে। অবশ্যই যেতাম না। তোমার কেউ কবুল বল করছে কোন হুজুর দিয়ে? হুজুর দিয়া না, একটা ছেলে কোথায়, কোন জায়গায়? একটা রেস্টুরেন্ট আছে ওইদিকে, সিনেমা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের মধ্যে একটা ছেলে আসছিল, খাতার মধ্যে কি লিখছে দেখা করে এমনিতেই কবুল করে বিয়ে কুবরা করে মেয়ে বিক্রি করে, এমনিতেই আর কি রাজি থাকলে কবুল করে, হ্যাঁ কবুল করছে আর আমার ভুল করে কবুল করে। আমি মাত্র দুবারই বলছিলাম, আগে বলবে সেটা? আগে আমার ভুল করে করেছে, পরে ছেলে একলাই 3 বার করে। তোমার জোর করে কয়েছে, তুমি রাজি ছিল না? তুমি কিন্তু ছেলেটা গেছে লাগা, বুঝালো? তার মনের কথাটা হইলো না, আমি আসলে অন্তর থেকে তারে ভালো না বাসলো, ইচ্ছা ছিল বা যে কোনো কারণে আমাকে নিয়ে গেছে, এখন আপনাদের মুরব্বীরা দেয় আমি রাজি আছি এরকম, অথবা না আমি তো দিলে আমি যাবো, কথা দুইটা। সেইটা তোমার কি মানে? রাজি থাকলে আমি তুমি যদি কো না যাবো এক একটা বুঝারকম। তোমার তো একটা জামাইলে সংসার করতে হইব, বাপমার কথা বাদ, নিজের সবকিছু বাদ দিয়া তোমার একটা জীবন আছে, সংসার আছে। ওই দিকে চিন্তা না করে তুমি বলবো হাত আর যদি আমার আলোচনা করে যে দেন যেহেতু হয়েছে তাহলে আমি জামুকা, কিন্তু এটাকেও তাহলে আমার ওই দিকে আঁকা না, এটা অ্যাক্সিডেন্ট আমার জোর করে লেগে আছে, আমি এরকম ছিলাম না, এখনো নাই, বসে থাকতাম না, আমি এনে সংসার করতাম না, তাহলে আমরা অন্য চিন্তা করবো, তুমি বুঝে শুনে করবো।
থাকতাম না, যাইতাম না এখানে। তার কোনো কথা নেই। ঠিক আছে তাহলে। চিন্তা করছেন, চিন্তা করেন একবার যে আপনি যে দেখতেছেন আপনার ঘরে যদি একটা যুবতী মেয়ে থাকে বা আপনার যদি কোনো বোন থাকে, সে কি সিকিউরড? এই নতুন বাংলাদেশে সে কি সিকিউরড? এই গণতান্ত্রিক সরকারে সে কি সিকিউরড? না। আপনার বোনের দিকে যদি কারো নজর থাকে আর সেই নজর দেওয়ার মানুষটা যদি কোনো দলের সাথে জড়িত থাকে, তাহলে বাঁচাতে পারবেন না। ঘর থেকে তুলে নিয়ে যাবে, ঘর থেকে তুলে নিয়ে যাবে। দেখেন কিভাবে নিয়ে গেছে, তার বাবা কি বলতে, আপনি ভাবতেই পারবেন না আপনি কোন দেশে আছেন। এটা কি বাংলাদেশ? এই বাংলাদেশে এমন ঘটনা আমার মনে হয় আগে শুনি নাই। যদি কেউ শুনে না থাকেন একটু দয়া করে কমেন্ট সেকশনে জানেন যে দুপুর 3টার সময় 20-25 জন যুবক আইসা একজন বাবার কোল থেকে জোর করে পিস্তল ঠেকায় মেয়েটাকে নিয়ে যায়। বললে কিছু সন্ত্রাসীকে ধরছে, আসল সন্ত্রাসীকে ধরতে পারে নাই। আসল সন্ত্রাসী যে তার নাম বলে দিচ্ছে, কিন্তু ভদ্রলোক তার নাম বলে দিচ্ছে, নাম ধরে ধরে বলছে পুলিশ ধরতে পারে না। হ্যাঁ পারে, পারে। ধরবে কিনা জানি না। কারণ কেউ কেউ বলছেন, এই ফটোকার্ডটা দেখেন, এই ফটোকার্ডে উনি স্পষ্ট বলছেন এরা তারেক সাহেবের দলের লোক, মানে বিএনপির লোক। যে ভদ্রলোক বলছেন উনি একদম ফালতু কেউ নয়, উনি একটা পত্রিকায় কাজ করেন, মনে হয় উনি জেনেই বলেছেন। যদিও যদিও এই যে ভদ্রলোক স্টেটমেন্ট দিল বা যে ভদ্রলোক সময়ের আলো থেকে তার ইন্টারভিউ করলো, ওনারা কিন্তু একবারও জিজ্ঞেস করেনি যারা করেছে তারা কোনো রাজনৈতিক দলের সাথে আছে কিনা। মানে চিন্তা করেন কি পরিমাণ ভয় পায়। চিন্তা করেন যদিও বলে যে হ্যাঁ বিএনপি করে, আর এই নিউজ যদি সময়ের আলো দেয় তাহলে তোর অবস্থা খারাপ। কোথায় আছি আমরা বলেন, কোথায় আছি? আপনি কি নিজেই বলতে পারেন বুকে হাত দিয়ে যে যারা পরিবার নিয়ে ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন বা মফস্বলে থাকেন, আপনার আপনার পরিবারকে নিয়ে নিশ্চিন্তে দিনাতিপাত করতে পারেন, রাত্রিবেলায় নিশ্চিন্তে ঘুমাতে পারেন? যদি যদি আপনার মেয়ে দেখতে একটু সুশ্রী হয়, একটু স্মার্ট হয়, আর যদি তার চোখ কোনো দলনেতার উপরে পড়ে, আপনার রক্ষা নাই, আপনার রক্ষা নাই। আপনার মেয়েকে বাঁচাইতে পারবেন না। আর পুলিশ ইচ্ছা করলে 1 ঘন্টায় ধরতে পারে, এরকম প্রমাণ আমরা বহু ধরছি। ধরবে না যদি সত্যি সত্যি তারা কোনো দলের সাথে সম্পৃক্ত থাকে। কি হবে ভবিষ্যৎ? এর জন্য আমরা একটা বাংলাদেশ চাইছিলাম। আর এই বাঙ্গুরা বারে বারে বলতেছিল তাড়াতাড়ি ইলেকশন দেন, ইলেকশন দিলে সবকিছু ঠিক হয়ে যাবো, মব টপ সব চলে যাবো। মব গেছে, মব জানেই তো দৌলতপুরে পিসাবলি কেমনে মব করে মারলো। মব জানে তো, মব করে হাসনাত আব্দুল্লাহ আটকালে এমপি রে, যদিও মারে নাই। মব তো বন্ধ হয় নাই। যদিও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম থেকেই বলেছিলেন মব সংস্কৃতি বাংলাদেশে আর চলবে না। চলছে, চলছে। এই যে 8 বছরের শিশুটাকে যে পাওয়া গেল খেতে, তারপরে যে লোকগুলোকে পিটাই মারলো, এটা আমরা চাই না। কিন্তু জনগণ বলছে আপনারা না চাইলে কি হবে? আমরা যদি পিটাই ওদেরকে না মেরা ফেলাইতাম, ওদেরকে পুলিশে ধরতো, থানায় নিয়ে যেত, ছাইড়া দিত। এইভাবেই চলবে? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি শুধু সংবিধান নিয়েই বসে থাকবে নাকি ভাই? আল্লাহর রাস্তা আপনি সংবিধানটা ছাড়েন, সংবিধানের দায়িত্ব কারে দেন, দিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। আর যদি তা না পারেন তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা কাউকে দিয়ে দেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ, ভয়াবহ। মানুষের এগুলো দেখবার পর কারো মনে শান্তি নেই, কেউ একটু ভাবে ঘুমাতে পারছে না যে আমরা কোন দেশে আছি। আর একটা কথা, এই যে ভদ্রলোকের মেয়েকে নিয়ে গেছে, দেখলাম ওনারা বোধহয় হেফাজত ইসলাম বা ইসলাম ঐক্যজোট ওইরকম কোনো পার্টি টাটি করে, কিন্তু ওনারা জামাত ইসলাম করে না বললে কি জামাত ইসলামের কোনো দায়িত্ব নাই? একজন ইমাম সাহেবের সন্তানকে পিস্তল ঠেকিয়ে নিয়ে চলে গেল, জামাত ইসলাম কোনো স্টেটমেন্ট দিচ্ছে না কেন? আমি সাহেবকে তো দেখছিলাম যে সৌদা বিবিকে যখন অ্যারেস্ট করাইলো তখন উনি স্টেটমেন্ট দিচ্ছেন, উনি কেন কিছু বলছেন না? ওনার তো বলা উচিত যে এই দেশে যে একজন ইমামের সন্তান, যে মেয়েটা পর্দা নিয়ে চলতো, যে মেয়েটা হিজাব পরতো, সেই মেয়েটা যদি সিকিউর না থাকে তাহলে আমরা কার সিকিউরিটি পাবো? অবভিয়াসলি আমাদের আমির সাহেবকে এইটা নিয়ে স্টেপ নিতে হবে। উনি বিরোধী দলের নেতা, উনি এখানে দল দেখলে হবে না, এখানে ধর্ম দেখলে হবে না, বর্ণ দেখলে হবে না, সে হিন্দু না, মুসলিম, সে ইমাম না, পুরোহিতের মেয়ে। সে একটা মেয়ে, 15 বছর 4 মাসের একটা মেয়ে, তাকে নিয়ে গেছে আজকে 4 দিন, কেউ কোনো প্রতিবাদ করে। সময় আলো যদি নিউজটা আলো দিত আমরা তাও জানতাম না, কারণ কোনো বড় বড় মিডিয়াতে এটা আসে নাই, আসবেও না। এই আসবে না বলেই মনে হয় এই যে যারা করছে এগুলা তারা নিশ্চয়ই কোনো দলের সাথে জড়িত। এইভাবে চলবে? চালান, চালান বাঙ্গুরা, কই চালান, এইভাবে দেশ চালান, দেখি কতদিন চলে। বাংলার মানুষ যদি আরেকবার খেয়ে যায় সামলাইতে পারবেন না। ওই বাঙ্গুগুলারে বলতেছি, এই যে এত কথা বলো বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে যায়, এইগুলো নিয়ে এত কথা বলো না। যে দেশে একটা 15 বছর 4 মাসের বাচ্চা মেয়ে যে এখনো নারী হয়নি, তাকে ধরে নিয়ে গেল বাড়ি থেকে, তার আর বাবার কোল থেকে 8 বছরের শিশুকে ধর্ষণ করে ফেলে দিল জঙ্গলে, এইগুলো নিয়ে বলেন না। ভালো 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 বাংলাদেশে আমরা পেয়েছি।
এবং এটা আরো ভালো হবে দিন দিন। ছেলে মেয়ে দুইজনের রিলেশনশিপে ছিল একটা, তো আজকে দীর্ঘদিন ওদের রিলেশন প্রায় 1-1.5 বছর 2 বছর হবে। এটা এলাকার যারা আছে সবাই জানে, মেয়ের ফ্যামিলি এবং ছেলের ফ্যামিলি সবাই জানে। মেয়ে ছেলের সাথে রিলেশন এটা মেয়ের বাবা মাও জানে। যখন ছেলেটা তার দোকান সামনে যেহেতু সবকিছু নিয়ে দিত, তখন মেয়ের বাবা সব জানতো, যে খাইতো নিত টাকা পয়সা সব এভরিথিংস, তখন মেয়ের বাবা সব জানতো, তখন কোনো তাদের সমস্যা ছিল না। না থাকার কারণে ওরা বিয়ের কথা বলছে বাসায়। মেয়ের বাবা রাজি ছিল কিনা আমি জানি না, কিন্তু আমার ভাই আমাদের বাসায় বলছে, বলার পরে আমার মামা এবং আমার বাবা বলছে, আমার একটা মামা এখনো বিয়ের বাকি আছে, ওর বিয়ের কথা চলতেছে, যে ওর বিয়েটা হয়ে যাক, তারপর তোমাদের বিয়ের বিষয়ে আমরা আগাবো। তা ও মানে নাই, কি হয়েছে এর মাঝখানে বলতে পারবো না। ওরা দুইজন নিজের ইচ্ছে পালায় গেছে, মানে পহেলা বৈশাখের দিন বিকাল 5টায় পালায় গেছে। তো খবর আছে বাসায়, সবাই কান্নাকাটি করতেছে। তো এখন মাইনা নেওয়া ছাড়া কিছু করার নাই। তো পরে বাসায় সবাই যারা মুরব্বী বলছে তোমরা আসো, তোমাদের মিলাই দেই। একদিন থাকার পরে ওরা দুইজন নিজের সম্মতিতে তো আসছে। বাসায় আসার পরে এলাকার লোকজন নিয়ে বসছে। হাজি আছে, বিল্লাল হাজি একজন আমাদের এলাকার, আমার মামা হয় সম্পর্কে। তো উনি জবানবন্দি নিছে। মেয়ে বলছে, হ্যাঁ আমি নিজের ইচ্ছায় গেছি, আমি নিজের ইচ্ছায় ওরে বিয়ে করছি। তো এগুলা বলছে মেয়েরে। তারপরে সবাই বৈশা মেয়ের বাবার হাতে উঠাই দিল। এলাকার সবাই বলতেছে যে আপনারা যদি মেয়েরে নেন তাহলে অনুষ্ঠান করে মেয়ের বাড়ি থেকে আনতে হবে। মেয়ের বাবা যখন আমাদের বাসা থেকে মহিলা কয়েকজন গেছে, তখনই মেয়ের বাবা করে দরজা আটকায় বলতেছে, আমারে বাঁচান, আমারে মাইরা ফেললো। এটা মেয়ের বাবা সম্পূর্ণ সাজানো নাটক। আপনারা ধরেন মেয়েটা যদি আটকানো অবস্থায় না থাকতো, মেয়েটা যদি নিজের ইচ্ছায় বলাই লাগতো যে আমি ছেলের কাছে যাব না, তালা কেন মারলো মেয়ের বাবা? মেয়ের বাবা কেন নিজের মেয়ে যদি নাই আসতো, যদি জোর করে নিয়ে যেত, তালা লাগানোর কোনো প্রয়োজন ছিল না। এখানে এলাকার আরো লোক ছিল, শুধু মেয়ের বাবা না। জোর করে নিয়ে আসে না, মেয়েটা নিজের ইচ্ছায় প্রথম দিন ছেলের সাথে গেছে এবং বিয়ে করছে। পরবর্তীতে যখন বাসায় আসে, তখন মেয়ের বাবা মেয়েরে হুমকি দিচ্ছে। তখন মেয়েটা ভয় পায়া বলতেছে, জাবিদ আমি এখন তোমারে চাই না, আমি আমার বাবারে চাই। আমার বাবা হার্টের রুগী, উনি মারা যাবে আমি যদি এখন তার কাছে না যাই। আসলে কোনো ধরনের ডর ভয়ভীতি কোনো কিছুই না। তারাও পরবর্তীতে এই বিষয়টা মানে বিয়ে শাদী হয়েছে এখানে তারা বলছিল, কিন্তু সজল ভাই তারা দীর্ঘ 3 ঘন্টা তথ্য প্রমাণ চাইছিল, কোনো কিছু দিতে পারে নাই। আমার মেয়ে আমার কাছে যেটা বলছে, বাবা আমার কাছে আমাকে সব জোরপূর্বক করছে, আমি সেন্সলেসের মতন ছিলাম, আমার হাত জোর করে সাদা কাগজের টিপ শুয়ে নিছে, এইটুকুই বাবা। এরপরে আমি আর কিছুই করতে পারি না, আমাকে বাবা বাঁচাও। এটা আমার মেয়ের কাকুতি ছিল। এটা সজল ভাই সহকারী যারা ছিলেন, আমি একজন ইমাম হিসাবে তারা আমাকে এতটুকু ইজ্জত করছেন, আমার প্রতি তখন পর্যন্ত কোনো ধরনের ছিল না। আমি ইমাম হিসাবে আমার ইজ্জত ঢাকার জন্য আমি এইটা মিডিয়াতে আনছিলাম না। আমি জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের দ্বারস্থ হয়েছিলাম যে আমার মেয়েটা আমাকে দিয়ে দেন, আমি সকাল কিছু গোপন রেখে আমি আমার এই দেশ ছেড়ে, আমার দেশ গোপনকে আমি দেশ ছেড়ে চলে যাবো। বলছে যে মেয়ে এমনভাবে হাজির করবে আপনার সামনে যে মেয়ে কোনো কিছুই বলবে না, অর্থাৎ মেয়েকে বলবে দেখছো তো তোকে কীভাবে ওইখান থেকে জোরপূর্বক নিয়ে গেছি। এখন আমাদের এটার জন্য আমাদের জীবন তো শেষেই, যা হওয়ার তো হয়েছেই। তোর বাপ আছে, তোর মা আছে, তোর ছোট ভাই বোন আছে, এদের একটা জীবনে রাখবো না যদি তুই তোর বাবার পক্ষে কথা বলস। আমি এখন আমার মেয়েকে যেটা দেখলাম, আমার মেয়ে অত্যন্ত আতঙ্কিত। যারা দেখছেন আমার স্বামী মেয়ে আছেন, আমার মেয়ের চোখ দেখে বুঝলাম। আমার মেয়ে আমার কানে কানে বলছে, বাবা তুমি তাদের সবারই ছাড়া দাও, আমি তোমার লগে চলে যাবো। এটা একটা আতঙ্কিত আলামত। না, কোর্ট ম্যারেজের অবস্থাটা আমি বলি, ওটা আগে বলা হয়েছিল যে তোমরা যে বিবাহ করেছো করেছো তোমরা কোর্ট ম্যারেজ দেখাও, কাবিন দেখাও। তাদেরকে 3-4 ঘন্টা সময় দেওয়া হয়েছে, কোনো কাগজও দেখাইতে পারে, কোনো কিছু করতে পারে নাই। এইভাবে বাড়িঘর ভেঙে উদ্ধার করা বা এইভাবে নিয়ে যাওয়া এটা আসলে আমাদের কোনোভাবেই কাম্য ছিল না। এবং এটাও শোনা গেছে যে ফিল্মি স্টাইলে অস্ত্র ঠেকিয়ে এখানে উঠায় নিয়ে গেছে। আসলে এটা আমরা সামাজিক মানুষ হিসাবে, একজন আলেম হিসাবে আমরা এটা কখনোই প্রত্যাশা করি না। আমরা এটার দৃষ্টান্তমূলক বিচার চাই এবং আমরা সরকারের কাছে দাবি জানাই এটা যেন সঠিক তদন্ত হয়ে এটার জন্য যারা প্রকৃত দোষী তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়। আপনারা জানেন যে এটা মাওনা চৌরাস্তার নিকটেই ঘটনা, এটা শিকারমুর মাওনা একেবারে কাছাকাছি ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এখন তো এটা একটা আলোচিত ঘটনা হয়েছে। শ্রীপুর আমাদের প্রাণের শহর, আমরা কখনোই শ্রীপুরে কোনো অপ্রত্যাশিত ঘটনা কখনোই কামনা করি না। এরকম ঘটনাকে আমরা কখনো প্রত্যাশা করি না, সমর্থন করি না। এটা আমি মনে করি যে এই ঘটনা এটা একটা নিন্দনীয় ঘটনা, এটা অবশ্যই বিচার হওয়া উচিত। সবার আগে আমি একজন সামাজিক মানুষের বাবা হিসেবে মনে করি যে এটা যেহেতু এই মেয়ে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া উচিত। আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা দরকার। এই মুহূর্তে ফেসবুকে একটা নতুন বিষয় আলোচনায় মাত্র যাচ্ছে। বিষয়টা হলো গাজীপুর মাওনা থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে ইমামের মেয়েকে তুলে নিল এক নেতার ছেলে।
এখানে এই একটা টাইটেল শোনার পর আমাদের সবার শরীরের মধ্যে একটা রাগ, একটা জেদ ওঠাটা খুবই স্বাভাবিক, কারণ টাইটেলটা এমন ভয়ঙ্করভাবে উপস্থাপন করা হয়েছে। তো ওই স্থানীয় ওলামায়ে কেরাম ওনারা আমার সাথে যোগাযোগ করেন এবং এভাবেই এই ব্যাপারটা আমার কাছে আসে। তখন আমি মোটামুটি একটা অনুসন্ধান চালাই যে আসলে ঘটনাটা কি ঘটলো। তো মোটামুটি কয়েকজনের সাথে কথা হয়েছে, এর মধ্যে সবচেয়ে উল্লেখজনক তথ্য আমাকে দিলেন যিনি এই মামলার তদন্ত কর্মকর্তা আছেন, মোহাম্মদ লাল চাঁদ মিয়া। উনি শ্রীপুর থানার সাব ইন্সপেক্টর হিসেবে দায়িত্বরত আছেন। তো উনি সবচেয়ে সন্তোষজনক বিষয় হলো এই ব্যাপারে একটা মামলা হয়েছে থানায় এবং এই মামলার 7 জনকে উনি গ্রেফতার করেছেন এখনো পর্যন্ত। এই 7 জনকে গ্রেফতার করার মধ্যে মোটামুটি যারা এই মামলার আশপাশে যারা আছে তাদের সবাই গ্রেফতার। এখন শুধু ছেলে মেয়ে এবং ছেলের বাবা তারা আর কি আড়ালে আছে। তো ঘটনাটা আসলে কি ঘটছে যে এখানে আমরা ফেসবুকে যেটা দেখলাম, এটা দেখার পর তো আমার নিজেরও একটা রাগ বা একটা গুসা খুব কাজ করছে। ঘটনাটা উনি যেটা বললেন যে স্থানীয়দের সাথে উনি তদন্ত করে যে তথ্যটা পেলেন সেটা হলো ছেলে মেয়ে তাদের বাড়ি একদম পাশাপাশি। তো মেয়েটার বয়স খুব অল্প, 16 বছর। আর তো মেয়ের সাথে ছেলের একটা রিলেশন, যেটা আমাদের এখন সমাজে খুব বেশি দেখা যাচ্ছে, সেম একটা রিলেশন। এই রিলেশনের জের ধরে তারা প্রথম দিন স্বেচ্ছায় গত 14 তারিখে ছেলে মেয়ে উভয়ই পালায় যায় বাড়ি থেকে। পালায় যাওয়ার পর তারা ওইখানে গিয়ে বিবাহ করে নিজেদের ইচ্ছায়। বিবাহ বলতে হলো আক্ট করে, কোর্ট ম্যারেজ হয়নি, মনে হয় পরে হয়েছে, যদি হয় তো তারা বিবাহ করে। বিবাহ করার পর 2 দিন তারা থাকে। তারপর ছেলের বন্ধু শাকিল এবং মেয়ের আপন চাচা এই 2 জনের মধ্যস্থতায় ছেলে মেয়ে আবার বাড়িতে আসে। আসার পরে যে একটা দুর্ঘটনা ঘটলো, এটা নিয়ে তারা নিজেরা পারিবারিকভাবে একটা দরবার বসে অথবা একটা সমঝোতায় বসে। তো এখন মেয়ের বাবা তাদের একটা চাহিদা ছিল এমন যে আমাদের মেয়ে দিয়ে দেন বা আমাদের মেয়েকে বিবাহ করে আপনার ছেলে নিয়ে যান, বা যেহেতু বিবাহ হয়েছে নিয়ে যান, এরকম। এখন মেয়ের বাবার চিন্তাটা হলো যে মেয়েকে যে আমি ছেলের হাতে দিব এর নিশ্চয়তা কি, ছেলে সুখে রাখবে, শান্তিতে রাখবে নাকি, ওনার নিজেরও তো একটা সম্মান আছেন। তো এই বনিগুনার মধ্যে উনি একটা নিশ্চয়তা চাচ্ছেন। এই নিশ্চয়তার জায়গায় ছেলের বাবা হয়তোবা সেখানে একটু লো ছিল। তো এই নিশ্চয়তা নিয়ে তাদের মধ্যে যখন বোনাবনি হয় নাই, হয়তোবা যে দেনমোহর বা এই টাইপের বিবাহ সংক্রান্ত পারিবারিক দাবি দেওয়ার মধ্যে তাদের মধ্যে বনাবনি হয়নি, তখন আবার তারা আলাদা। এই আলাদার মধ্যে তারা 2 দিন পর্যন্ত আলোচনা করছে, কিন্তু কোনো সমাধান আসে নাই। সর্বশেষ ছেলে তার বন্ধু বান্ধবকে নিয়ে এসে বাড়িতে যেভাবে উনি আজকে যেভাবে লাইভে এসে বললেন, হয়তোবা অনেকটা এমনটাই ঘটেছে, জোরপূর্বক বাড়ি ঘরের দরজা খুলে মেয়েকে নিয়ে গেছে। এবং মেয়েকে যখন নিয়ে যায় তখন কিন্তু তারা বিবাহিত স্বামী স্ত্রী, তদন্ত কর্মকর্তা যিনি আছেন তার তথ্য মতে। এবং তিনি আরো ইন্টারেস্টিং তথ্য দিয়েছেন যে তারা এখন যেখানে আছেন সেফ আছেন, উনি ওনার ইয়ার মাধ্যমে জানছেন, কিন্তু কোথায় আছে এটা জানা যায় না। তবে এখন যেহেতু ল্যাব এটা নিয়ে কাজ করতেছে, তো আশা করা যায় যে খুব শীঘ্রই হয়তো ছেলে মেয়েকে উদ্ধার করা যাবে। কিন্তু আমাদের যে সমস্যাটা, আমি এখন এই ভিডিও করার মূল উদ্দেশ্য যেটা, ইতিপূর্বে একটা ঘটনা আমাদের হাতে আসছিল, সবার কাছে আসছিল যে কোন একটা লক্ষ্মীকন্যা কোথায় যেন একটা মুসলিম মেয়েকে 7 জন হিন্দু যুবক ধর্ষণ করে ফেলে রেখে গেছে। তো ব্যাপক আলোচনা শুরু হওয়ার পর সেম তদন্তে নামলাম। তদন্তে এই কাহিনী কি, তাদের রিলেশন ছিল। এটা কিন্তু হিন্দু মুসলিম না, এটা দুজনই মুসলমান। বাদ বাকি ওইটা ছিল হিন্দু মুসলিম, কিন্তু ওটা খুব নর্মাল রিলেশন। গিয়ে বিবাহ করছে, 1 সপ্তাহ ছিল কক্সবাজার, এরপর ফিরে আসছে। আসার পর মেয়ের বাবা গিয়ে থানায় কি মামলা করবে, অপহরণ মামলা, ধর্ষণ মামলা। এই ঘটনাগুলো তেমন ঘটছে আমাদের চারদিকে, এখন অনেক ঘটছে যে রিলেশন থেকে আসার পর এই মামলাগুলো এভাবে যায়। এবং এই মামলাগুলো যখন সোশ্যাল মিডিয়াতে আসে তখন আমরা খুব প্যানিকড হয়ে যাই এবং মনে করি যে দেশ মনে হয় শেষ, দেশের মধ্যে আর কিছুই নাই। কিন্তু বাস্তবিক অর্থে ঘটনাগুলো ভেতরে কি আছে এগুলো একটু যাচাই করলেই কিন্তু বেরিয়ে আসে। তো আমি এখন সবকিছু ক্লিয়ারেন্স বলতেছি না, আমি নিজে অনুসন্ধান করার পর আমার হাতে যে তথ্যগুলো আসছে এখনো পর্যন্ত আমি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার এখন এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো, কওমি মাদ্রাসার যে ছাত্রীরা আছেন ওনারা হলো পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণী, মহিলা মাদ্রাসা। কেন? একটা স্কুল কলেজ ভার্সিটির মেয়েকে পটাইতে যেই পরিমাণ পরিশ্রম করতে হয় একটা ছেলেকে, তার 100%-এর 2% পরিশ্রম করতে হয় একটা মহিলা মাদ্রাসার মেয়েকে পটাইতে। ওরা তো সারাদিন ঘরের ভিতরে থাকে, বাইরে বার হওয়ার পর একটা গাঞ্জা করে চোখটিপ, মনে করে ওরা যেমন শাহরুখ খান ওরা চোখটিপ দিছে, জীবনে এই একটা চোখটিপ খাইছে, এই চোখটিপই তো আল্লাহ আমার পাঠাইছে, শেষ, এরপরে চলে যায়। আর যে সমস্ত মহিলা মাদ্রাসার মেয়েরা হিন্দু যুবকদের হেদায়েতের দায়িত্ব নিছেন, অধিকাংশ মহিলা মাদ্রাসা তারা তো এখন মুজাহিদা, সব হিন্দু যুবক যারা আছে তাদেরকে মুসলিম বানানোর দায়িত্ব তাদের আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য হিন্দু মেয়ে ছেলেরা রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে
ওনারা অ্যাকসেপ্ট কইরা পরের দিন থেকে প্রেম শুরু করে, এরপর 1 সপ্তাহ পর থেকে দেখা সাক্ষাৎ, 15 দিন পরেই নাই, চলে যায়। তো ওনাদেরকে আল্লাহ তাআলা মানে ওনারা এমনই মনে করেন যে তাদেরকে দিন রক্ষার দায়িত্ব দিয়েছেন এবং সব হিন্দু যুবকদেরকে হেদায়েতের দায়িত্ব দিয়েছেন। অথচ এই জায়গায় মানে আমরা যেটা দেখতেছি যে আমরা বোকা, আমাদের আরো শক্ত হওয়া দরকার, আমাদের আরো স্ট্রং হওয়া দরকার। এখানে নাকি ভাই অনেক তথ্য তো দিলেন, আমি একটু আমার কিছু জানার আছে সেখানে। আপনি বিয়ে করেছেন কিনা সেটা বলেন। এটা একটা ইনভেস্টিগেশন। ঠিক আছে যেহেতু আপনার পার্সোনাল আইডিতে যাবে এর জন্য প্রশ্ন আর কি। আপনি বিয়ে করেছেন এখন এই মাদ্রাসার মেয়েদের পড়াতে কেমন কি লাগে বা এই বিষয়টা আপনি সমাজের মানুষের ভুল ধারণা কি যে মাদ্রাসা মেয়ে বলতেই যে ভালো এমনটা না, আর স্কুলের মেয়ে বলতেই যে খারাপ এমনটা না। আবার মাদ্রাসা মেয়ে বলতে আমি মাদ্রাসা সবাইকে খারাপ বলবো এটাও কোনো সুযোগ নাই। আল্লাহ এবং বান্দার যে সম্পর্ক, এটা কোনো জাতপাত না সেটা না, বিষয় হচ্ছে এখন কাকে পটাতে কেমন সময় লাগে বা এই অভিজ্ঞতাটা আপনার কিভাবে একটু বলেন। এটা তো ওই যে আমরা দেখতে পাচ্ছি কেসগুলোতে অনেকগুলো, আমার কাছে একটা অনেক দীর্ঘ কাজ আছে যেটাতে হিন্দু যুবকরা মুসলিম মেয়েদেরকে পটিয়ে নিয়ে যায়, এমন একটা নিউজ আমি অনেকদিন ধরে মানে অনুসন্ধান করতেছে, ওইটার কাজটা আমার হাতে আছে, ওইটা করতে গিয়ে আমি এই অভিজ্ঞতা শিকার হয়েছি। আচ্ছা, আশা করছি বিস্তারিত আসবে। হ্যাঁ, এটা নিয়ে আমরা কাজ করতেছি, তাই অনেকটা কাছে নিয়ে আসছি, বিস্তারিত আসছে, এখন ফেসবুক করবো। আপনারা জানাবেন এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে, আপনারা কি মনে করছেন যে সত্যিকার অর্থেই কি এই মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, নাকি সত্যি সত্যি আগে যে বক্তব্য দিয়েছিল থানা থেকে, সেখানে যে বলেছিল স্বইচ্ছায় গেছেন এবং প্রেম ঘটিত সম্পর্ক রয়েছে, তাদের বিয়ে মানতে নারাজ, ছেলেকে মেনে নিতে চায় না ইমাম সাহেব, এরকম মন্তব্য করেছিল, এখন বলছে আরেক কথা। আসলে কোনটা সত্য আপনারা জানাবেন প্রিয় দর্শক। মানে কি বলবো, প্রথম ভিডিওতে দেখা যায় মেয়েটি নিজ মুখেই বলছে সে নাকি বিয়ে করেছে এবং সে স্বইচ্ছায় গেছে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন এই ভিডিও থেকে যেটা জানতে পারি। মেয়েটিকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়েছিল এবং তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরে পুলিশ সদস্যরা এবং যারা তাকে তুলে নিয়ে গিয়েছিল তারা মিলে চাপ ভয়ভীতি দেখিয়ে তাকে দিয়ে সেই জবানবন্দি রেকর্ড করাই। আসলে আপনারা জানাবেন আপনারা কি মনে করছেন, কোনটা আসলে সত্য বলে মনে করেন আপনারা। বিশ্বাস বলতে একটা জিনিস থাকে, সেটি মনে হচ্ছে এই বাংলাদেশে আসলে দিন দিন উঠে যাচ্ছে। ভালো থাকবেন, আপনারা জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়ন, আপনারা কি মনে করছেন। আসলে এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। যদি এই মেয়েটি এখন যে কথাগুলো বলছে সেটি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই যারা এই ঘটনাটি ঘটিয়েছে, যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত জড়িত, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। আর যদি মেয়েটি আগের কথাটি সত্য বলে থাকে যে স্বইচ্ছায় সে গেছে, সে নিজের ইচ্ছায় গেছে, প্রেম ঘটিত কোনো সম্পর্ক ছিল, তাহলে সব জানা সত্ত্বেও ইমাম সাহেব কেন ঘটনাটি আড়াল করেছিল, সত্য লুকিয়েছে এবং রাজনৈতিক দিকে এই ঘটনাটি ধাবিত করেছে, রাজনৈতিক উদ্দেশ্যে এই দেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরির একটা চেষ্টা করেছে, তো সেটার বিষয়েও তার শাস্তি হওয়া প্রয়োজন। আপনারা কি মনে করছেন জানাবেন।